ওনার হয়তো এখন সময় যে আমি তো অনেকবার ক্ষমতায় ছিলাম, আমি এখন একটু বিশ্রাম নিয়ে অন্যদেরকে গাইড করি, যে যার আসলে যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে অনেকবার ক্ষমতায় আসার, তার এখন আসলে একটু বিশ্রামের সময় হয়েছে। আমার থেকে জুনিয়র যে আছেন তাকেও আমি বলেছি যে যেহেতু সে তার সিনিয়রকে অনেক আক্রমণাত্মক ভাষায় নিন্দা করছেন, সেটা আমার কাছে ভালো লাগেনি। তাই আমি বলেছি যে রাজনীতিতে শিষ্টাচারটা তার আরেকটু শেখা প্রয়োজন। আমি তো চাইলে আসলে তার আগে থেকেই প্রচারণা শুরু করতে পারতাম, কিন্তু এই নিয়মটা যে দেয়া হয় এটা কিন্তু আসলে এক ধরনের টেস্ট, যে আপনি নিয়মটা কিভাবে ফলো করছেন, আপনার মধ্যে শৃঙ্খলা ডিসিপ্লিন কতটুকু আছে। তো আমি দেখলাম যে তারা দুইজনই আসলে একজন আরেকজনকে কাদা ছুড়োছুড়ি করে একটা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বেশ কিছুদিন ধরেই। তো ওইটা দেখে আমার কাছে তখন মনে হলো যে আসলে নির্বাচনের মাত্রা একজন আরেকজনকে কাদা ছোড়াছুড়ি করে নষ্ট করা উচিত না। যে যার আসলে যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে অনেকবার ক্ষমতায় আসার, তার এখন আসলে একটু বিশ্রামের সময় হয়েছে। কারণ উনি প্রচারণা করতে করতে আমরা ভিডিওগুলো আমার চোখের সামনে আসে, আমি দেখি যে উনি টায়ার্ড হয়ে যান, বসে পড়েন, অসুস্থ হয়ে যান, অন্যরা ওনাকে এসে ধরেন। তাহলে এখনই উনি প্রচারণায়, আল্লাহ ওনাকে সুস্থ অনেক লম্বা জীবন দান করুক, কিন্তু যেহেতু উনি টায়ার্ড হয়ে যাচ্ছেন, ওনার হয়তো এখন সময় যে আমি তো অনেকবার ক্ষমতায় ছিলাম, আমি এখন একটু বিশ্রাম নিয়ে অন্যদেরকে গাইড করি। উনি তো চাইলে আমরা যারা হচ্ছে নতুন এসেছি বা আমরা যারা হচ্ছে এখন আমাদের সামনে একটা লম্বা পথ আছে, আমাদের উনি গাইড করতে পারেন। ওনার এখন সময় হয়েছে অন্যকে শেখানোর, অন্যকে গাইড করার। এবং আমার থেকে জুনিয়র যে আছেন তাকেও আমি বলেছি যে যেহেতু সে তার সিনিয়রকে অনেক আক্রমণাত্মক ভাষায় নিন্দা করছেন, সেটা আমার কাছে ভালো লাগেনি। তাই আমি বলেছি যে রাজনীতিতে শিষ্টাচারটা তার আরেকটু শেখা প্রয়োজন। এই তো আর কি, রাজনীতিতে শিষ্টাচার অনেক বড় একটা বিষয়। আমার প্রতিদ্বন্দ্বী যে আমার চেয়ে সিনিয়র, তার নিশ্চয়ই অনেক জ্ঞান অভিজ্ঞতা রয়েছে। আমি যতই নিজেকে যোগ্য বলি, অ্যাটলিস্ট আমার যারা হচ্ছে আমার চেয়ে বড় তাদেরকে আমার সম্মান প্রদর্শন করি, আমার যোগ্যতাটা আপনাদের কাছে জানাতে হবে। সবাই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কেউ শাহজালাল শাহপরানের মাজার জিয়ারত করছেন, কেউ হাদির কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করছেন। আপনি কিভাবে শুরু করবেন? হাদির কবর সর্বপ্রথম আসলে আমাদের ঢাকা ৮ আসন থেকে যারা প্রার্থী ছিলেন, আমি গিয়েছিলাম নিজ উদ্যোগে আমার পরিবারের সাথে, আমার দলের সাথে জিয়ারত করার জন্য। হাদি যেমন ঢাকা ৮ আসনের মানুষ, সেখানকার সন্তান, আমিও কিন্তু ঢাকা ৮ আসনেরই সন্তান। তিনি তো আমার আসলে প্রতিবেশীই বলা যায়, এবং আমাদের সমবয়সীও। যখন তার উপরে এত ভয়ঙ্কর একটা আক্রমণ হয়েছে, তাকে জীবন দিতে হয়েছে এই রাজনীতিতে এসে। একটা নতুন সুন্দর দিন রাজনীতি আমরা আশা করি, কিন্তু সেইটা তৈরি করতে গিয়ে তার জীবন চলে গেল। তো আমার সর্বপ্রথম মনে হয়েছিল যেই দিন আসলে আমি মনোনয়নটা আমার বৈধতা পেয়েছে, তার পরের দিনে আমি গিয়ে তার কবরে জিয়ারত করেছি, আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, এবং তার কবরের যে মাটি বালু কিছু আমি আমার সাথে রেখে দিয়েছি, আমার সাথে এই মুহূর্তেও আছে আমার ব্যাগে। এবং ওনার যে অসমস্ত পথ, আমি কিন্তু তার রিপ্লেসমেন্ট হব বলছি না, আমি তার মতন হতে চাইও না, হতে পারবো না। কারণ এক একটা মানুষ এক এক রকম, আবার তিনিও মেঘনা আলম হতে পারবেন না। প্রতিটা মানুষই দুনিয়াতে নট রিপ্লেসেবল, ইররিপ্লেসেবল। কিন্তু সে যে একটা যাত্রা শুরু করতে চেয়েছিল, আজকে যে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, এই কথা বলাটা স্বপ্ন হাদির ছিল। আজকে যে আমি প্রতীক নিলাম, এখানে হয়তো সে বেঁচে থাকলে আপনারা তাকেও দেখতেন প্রতীক নিতে আসতেন। আজকে যে তার স্বপ্নটা ছিল সে এমপি নির্বাচন করবে, কিন্তু এই যে এতগুলো ফর্মাল স্টেপ, সেইগুলো কোনোটাই নিতে পারলো না। কারণ আমাদের দেশের যে শৃঙ্খলার অভাব, রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তার অভাব, এবং আমাদের দেশের, আমি বলবো যে রাষ্ট্রের অপারগতার কারণেই আজকে সে তার এই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারেনি। সো আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় সংসদে বসার, এবং সংসদে আরও যারা পার্লামেন্টারি মেম্বার্স থাকবে তাদের সাথে আমার দেশটাকে নতুন করে গড়ার, তখন সেই হাদির যে স্বপ্ন কবরের মাটি, আমি সেই দিনকে আমার সাথে নিয়ে সংসদে ঢুকবো এবং মানুষকে বারবার মনে করিয়ে দিব যে আমাদের রাষ্ট্র যদি একসাথে শক্ত না হয়, একসাথে শৃঙ্খলাবদ্ধ না হয়, তাহলে এরকম অনেক অনেক প্রাণ আসলে ঝরতেই থাকবে। 2024 পরবর্তী সময় আমি দেখছি মানুষের মধ্যে অনেক কনফিউশন এবং অনেক ভুল ধারণা ছড়িয়ে দেওয়া হচ্ছে। কোনো না কোনোভাবে আমাদেরকে জাতিগতভাবে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে। এখন এইটা কারা করছে আপনারা হয়তো দর্শক হিসেবে ভালো বলতে পারবেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমাদের ইয়াং জেনারেশনকে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে বলা হচ্ছে। এবং এই যে গণ অভ্যুত্থান করার যে শক্তি, সেই শক্তিটা কিন্তু নতুন না। আমরা এর আগেও গণ অভ্যুত্থান দেখেছি, এর আগেও স্বৈরাচারের পতন দেখেছি, এটা আমাদের ইতিহাসের একটা অংশ। কোনোভাবেই এখন যে স্বৈরাচার মুক্তর যাত্রা আমরা করছি, যে যুদ্ধ আমরা করেছি, সেটার কারণে কোনোভাবেই আমাদের মুক্তিযুদ্ধ ছোট হয়ে যায়।